গাইস, আজকের এই ভিডিওতে আমরা WBS অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটসের দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। তো লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের আগে আমাদের জানা উচিত কিন্তু এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড কি। ব্যাকগ্রাউন্ড যদি কবিতাটা না জানো তাহলে কিন্তু এই কবিতাটা গিয়ে পড়তে গিয়ে তোমাদের কিন্তু কোথাও যেন আধা আধুরা থেকে যাবে। তো প্রথমত আমাদের জানা উচিত যে এই কবিতাটা পড়তে গেলে তোমার ভালো করে লাগবে এই জিনিসটা, যে WB ইয়েটস কত সালে জন্মগ্রহণ করেছেন। দেখো, 1865 সালে। তিনি মারা যান হচ্ছে 1939 সালে। তিনি কিন্তু তাহলে টোটালে 74 বছর কিন্তু বেঁচে ছিলেন। ঠিক আছে, মাথা রাখবে এটা। এই কবিতাটি লিখেছিলেন তিনি 1916 সালে এবং এটা পাবলিশ হয়েছিল 1917 সালে। টোটাল যদি লাইনের কথা বলি, এই কবিতাটিতে 30টা লাইন আছে টোটাল এবং 5টা স্ট্যাঞ্জা রয়েছে টোটাল, এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জা দেখি আমরা 6টা করে লাইন রয়েছে। রাইম স্কিমটা যদি খেয়াল করো তোমরা দেখতে পাবে ABCBDD। এবার কথা হচ্ছে যে এই যে কবিতাটার নাম হচ্ছে দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল। তো এখানে ওয়াইল্ড মানে হচ্ছে বুনো, সোয়ান মিনস হচ্ছে রাজহাঁস, অর্থাৎ বুনো রাজহাঁস বলতে পারি। অ্যাট কুল মিনস হচ্ছে কুল একটা পার্ক, সেটা কোথায় রয়েছে সেটা দেখো। কুল হচ্ছে একটা পার্ক নিয়ার গালওয়ে ইন ইস্টার্ন আয়ারল্যান্ডে ওটা অবস্থিত, কিন্তু কুল একটা পার্ক। তো এইখানে কবি যখন লেডি গ্রেগরির কাছে কিন্তু এখানে দেখেছিলেন, সেখানে কিন্তু তার থাকা জায়গা দিয়েছিলেন এই কুল পার্কে, এবং সেখানেই তিনি এই কবিতাটা লিখেছিলেন। তো এই কবিতাটা তিনি যখন লিখেন তার বয়স হয়ে যায় কিন্তু তখন 51 বছর বয়স। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে 51 বছর বয়স মানে প্রায় বয়স হয়ে গেছে, তার বৃদ্ধ হয়ে গেছে প্রায়। ঠিক আছে। দ্য পয়েট হ্যাড ভিজিটেড ফার্স্ট টাইম কুল পার্ক ইন 1897। তো মাথা রাখবে যে কবি কিন্তু এই যে কুল পার্কে প্রথমবার ভিজিট করেন 1897 সালে। ঠিক আছে, কোথাও কোথাও কোনো জায়গায় দেখতে হবে তুমি 1896, তবে তোমরা অপশন যদি পরীক্ষায় আসে তুমি 1897টা মাথা রাখবে। যখন তার বয়স হচ্ছে 32 বছর, অর্থাৎ প্রথমবার যখন এই কুল পার্কে তিনি এসেছিলেন তখন কিন্তু 1897 এসেছিলেন এবং তার বয়স সেই সময় 32, অর্থাৎ যথেষ্ট ইয়াং রয়েছেন। এরপরে কি হচ্ছে, এই 1897 সালে তিনি কুল পার্কে আসার পরে 19 বছর পরে আবারও তিনি কুল পার্কে দ্বিতীয়বার আসেন। তাহলে দেখো, 1897 সালে যদি তারপরে 19 বছর আসে তাহলে 1916 সালে এই সময় তিনি আবার কিন্তু এখানে আসেন, এবং এই সালে এখানেই তারপরে এই কবিতাটি তিনি লিখেন। তিনি কিন্তু একটা বিখ্যাত একজন কবি। তিনি হচ্ছেন, দেখো, নোবেল প্রাইজ পেয়েছিলেন যে 1923 সালে লিটারেচারে, তাহলে যথেষ্ট বিখ্যাত কবি। এই কবিতাটা হচ্ছে আরেকটা ভালো করে জেনে রাখা উচিত তোমাদের, যে তিনি কিন্তু 1889 সালে কিন্তু এই যে মড গন, যিনি কিনা একজন অ্যাক্ট্রেসও ছিলেন, তার প্রেমে কিন্তু পড়ে যান, এবং প্রেমে পড়ার পরে সে কিন্তু প্রপোজ করে সেই মড গনকে, এবং তিনি বারবার কিন্তু তার কাছে রিজেক্ট হয়ে যান, তাকে রিজেক্ট করে দেওয়া হয়। এবং এই যে দেখা যাচ্ছে, যদিও এর প্রয়োজন নেই তবে ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য এটা কিন্তু জানা জরুরি, যে মডগন কাকে বিয়ে করেন, এই যে জন ম্যাকব্রাইড বলে একজনকে বিয়ে করে, এবং পরবর্তীতে দেখা যায় এই জন ম্যাকব্রাইড মারা যায়। তবে তারপরেও আবার এই যে আমাদের কবি কিন্তু তাকে প্রপোজ করে, তবু সেখানে তারপরেও কিন্তু সে কি কিনা তারপরে আবার রিজেক্ট করে। আবার এমনকি শোনা যায় নাকি তার মেয়েকেও হচ্ছে, এই যে মডগনের মেয়েকেও সে আবার প্রপোজ করেছিল। আচ্ছা, এই কবিতাটা হচ্ছে মেন যদি কি থিম যদি বলি, কি থিম হচ্ছে দেখো, টাইম অ্যান্ড চেঞ্জ আমরা বলবো, সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, এইজিং অ্যান্ড ইউথ, অর্থাৎ এই যে তারুণ্য এবং হচ্ছে বৃদ্ধ, এই যে একটা ব্যাপার এটা দেখতে পাবো। নেচার্সের বিউটি দেখতে পাবো, লস অ্যান্ড মেমোরি, কিছু যে স্মৃতি যেগুলো হারিয়ে গেছে সেগুলো দেখতে পাবো। ফ্রিডম, স্বাধীনতা এবং হিউম্যান লিমিটেশন, স্বাধীনতা এবং মানুষের যে লিমিটেশন রয়েছে সেই জিনিসগুলো আমরা এই কবিতায় লক্ষ্য করব। তো এই কবিতাটা দেখো লাইন বাই লাইন বাংলা এক্সপ্লেনেশন করব, তার সাথে আমি তোমার ব্যাকগ্রাউন্ডটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো সুন্দর করে। তো কি বলেছে এখানে দেখো, দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি, দ্য উডল্যান্ড পাথস এর ড্রাই। তো কি বলেছেন এখানে দেখো, যে গাছগুলো হচ্ছে শরতের সৌন্দর্যে ভরপুর। শরতের সৌন্দর্য মিনস হচ্ছে যেই সময় গাছগুলোকে হচ্ছে পাতাগুলো কি হচ্ছে ইয়েলোইশ ধরনের, রেডিশ ধরনের হয়, অর্থাৎ অটাম আছে, সেটা অটামের পরে কিন্তু উইন্টার আসে, আর উইন্টারে সব পাতাগুলো কিন্তু ঝরে যায়। তো এই যে হচ্ছে অটামটা কিন্তু হচ্ছে শীতকালের আগে, অর্থাৎ পাতা ঝরে যাওয়ার আগের মুহূর্ত।
তো এই সময় কি হচ্ছে যে উডল্যান্ড পাথ, উডল্যান্ড মিনস হচ্ছে বনের যে পথগুলো, পথ মানে হচ্ছে সরু রাস্তাগুলো, সেগুলো হচ্ছে শুকিয়ে রয়েছে, শুকনো রয়েছে, অর্থাৎ জল আর ভেজা নেই, অর্থাৎ সুন্দর একটা বনের একটা এখানে প্রাকৃতিক একটা দৃশ্যের বর্ণনা করছে যে যে গাছগুলো হচ্ছে কি শরতের সৌন্দর্যে ভরপুর হয়েছে, যে বনের যে রাস্তাগুলো, ঠিক আছে, অর্থাৎ পার্কের যে রাস্তাগুলো সেগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে রয়েছে এবং সুন্দর একটা দৃশ্যের বর্ণনা করছে। আর কি বলছে, আন্ডার দ্য অক্টোবর টুইলাইট দ্য ওয়াটার মিরর্স আ স্টিল স্কাই। তো কি বলা হচ্ছে, আন্ডার দ্য অক্টোবর টুইলাইট, যে এই অক্টোবর মাসটা, এই যে অটামটা মিনস হচ্ছে এই অক্টোবর মাসটা মোটামুটি পড়ে। তো এই সময় কি হচ্ছে যে টুইলাইট মিনস হচ্ছে গোধূলি আর কি, সন্ধ্যের আগের যে যে সূর্যের যে রক্তিব যে একটা যে আভা থাকে সেইটার কথা বলছে, যে সেই সময় যে টুইলাইটটা, সূর্যের সেই আভাটা, সেটা কি করছে, জলে পড়ছে। মিরর্স দ্য স্টিল স্কাই, অর্থাৎ পরিষ্কার আকাশ, মেঘলা নয় কিন্তু, ক্লাউডলেস স্কাই, সেখানকার যে পরিষ্কার আকাশের যে সূর্যের যে ছোটাটা, আলোর ছোটাটা সেই জলে পড়ছে, হ্রদের জলে পড়ছে এবং একটা সুন্দর একটা দৃশ্য তৈরি করছে। মিরর্স মিনস হচ্ছে রিফ্লেক্টস, অর্থাৎ প্রতিফলিত হচ্ছে। তারপরে কোথায় পড়ছে, আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস, তাহলে কোথায় পড়ছে, সেই লেকে একটা, সেই ব্রিমিং ওয়াটার ব্রিমিং মিনস হচ্ছে, দেখো এর আগে হচ্ছে বর্ষাকাল এসেছে, বর্ষাকালের পরে জলগুলো সব ভরে গেছে, এই সময় সেই লেকটার যে পাথরগুলো রয়েছে সেই পাথরের উপরে জল একদম কানায় কানায় পূর্ণ রয়েছে। আর সেখানে কি করছে, আর 950 সোয়ান্স, আর সেখানে রয়েছে কতগুলো সোয়ান্স, রাজহাঁস, 59টা, 50 অ্যান্ড 9 হচ্ছে দেখো কত, 59টা রাজহাঁস রয়েছে। তো এই কবিতাটার এবার ডিটেলসে আমরা একটু, এই যে স্ট্যান্ডার্ডে রয়েছে সেটা আর একটু ডিটেলসে আমি তোমাদেরকে বোঝাই। প্রথমত দেখো যেটা বলছে যে অটাম, এখানে অটামটা কেন ব্যবহার করেছেন, দেখো অটাম হচ্ছে শীতকালের আগের মুহূর্ত, শীতকালকে ধরা হচ্ছে বছরের শেষ ধরা হচ্ছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, দেখো অক্টোবর মাসের কথা বলেছে, আর তাহলে কিছুদিন পরে মানে বছরটা শেষ হয়ে যাবে। এবার এই কবিতাটা যখন কবি লিখছেন তখন তার বয়স 51, তার বয়স প্রায় বৃদ্ধ হয়ে আসছেন, তার মৃত্যু তার বেশি দেরি নেই আর কি। তো এই রকম সিজনে কিন্তু সে কিন্তু এই কবিতাটা লিখেছেন। তো এই রকম একটা এই যে ব্যাপারটা গিয়ে লিখেছেন। তারপরে বলছে দেখো এখানে যে টুইলাইট, আবার এখান থেকেও আমরা বুঝতে পারি যে টুইলাইট মানে সন্ধ্যার আগের মুহূর্ত, একটা দিনের শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার যে বৃদ্ধ বার্ধক্য চলে এসেছে সেইটাও কিন্তু ইন্ডিকেট করছে। আবার এখানে যদি দেখি যে এখানে 59 সোয়ান্স উল্লেখ করেছে, এখানে কিন্তু 59টা সোয়ান পাখি, রাজহাঁস পাখির গল্প কথা বলছে। তো 59টার এখানে কিন্তু দেখো এটা কিন্তু জোড় সংখ্যা নয়, কিন্তু বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যাটা দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ এখানে দেখো কবি কিন্তু যে মডগণকে কিন্তু প্রপোজ করেছিল, এবং প্রপোজ করার পরে সে কিন্তু কি করেছিল, রিজেক্ট করেছিল, এবং সেখানকার যে তার সাথে যে ভালোবাসা করতে পারেনি, যে লোনলিনেস ফিলটা, সেই কিন্তু সেইটা দ্বারা কিন্তু এই একটা যে বেজোড়া, অর্থাৎ তার যে সঙ্গী নেই সেই সঙ্গীহীনতাকে বোঝানোর জন্য তিনি এই 59 কথাটাকে ইউজ করেছেন এই কবিতার মধ্যে। আচ্ছা দেখো নেক্সট আমরা হচ্ছে দ্বিতীয় স্ট্যান্জা পড়ব। তাহলে আমরা কি দেখলাম, যে তিনি কিন্তু এই কুল পার্কে কিন্তু এসেছিলেন, হ্যাঁ। তারপরে কি বলছে দেখো, 19 অটাম হ্যাজ কাম আপন মি, বলছে 19টা অটাম আমার উপর দিয়ে পার হয়ে গেছে। অর্থাৎ কি বলছে, তার মানে তিনি কিন্তু 19 বছর আগে এই পার্কে একবার এসেছিলেন এবং আজ তিনি আবার এসেছেন, আজ 19 বছর হয়ে গেল তারপরে এসেছেন। তো সেইখানে সেই দৃশ্যটার কথা বলছে, যে আগের কথাগুলো মনে পড়ছে, যে 19টা বছর পার হয়ে গেছে আর আমি এসে এখন দেখছি কি, সিন্স আই ফার্স্ট মেড মাই কাউন্ট, আমি প্রথমবার গুনেছিলাম। তো আমি কি করেছিলাম, প্রথমবার গুনেছিলাম ওই যে রাজহাঁস, 59টা রাজহাঁস আমি কিন্তু তখন প্রথমবার গুনেছিলাম। আই স, আমি দেখেছিলাম সেখানে। বিফোর আই হ্যাড ওয়েল ফিনিশড, অর্থাৎ আমি ভালো করে গুনার আগেই, গুনে শেষ করার আগেই, অল সাডেনলি মাউন্ট, সবাই হঠাৎ করে উড়ে পালিয়েছিল। সবাই মিনস হচ্ছে এখানে সমস্ত যে রাজহাঁসগুলো ছিল, মাউন্ট মিনস হচ্ছে ফ্লাই, তার উড়ে পালিয়ে গেছিল। তারপর কি বলছে দেখো, অ্যান্ড স্ক্যাটার, তারা ছড়িয়ে পড়েছিল, হুইলিং ইন এ গ্রেট ব্রোকেননেস, অর্থাৎ আকাশে যখন উড়ছিল তারা একটা গ্রেট ব্রোকেননেস, ব্রোকেন মানে কি ভাঙা, আংটির মতো, অর্থাৎ এই রকম আকারে তারা কিন্তু উড়ে যাচ্ছে, একটা গ্রেট ব্রোকেননেস অর্থাৎ ভাঙা আংটির মতো।
অর্থাৎ এইখানে আবার একটা জিনিস খেয়াল করে দেখো, রিংস, ব্রোকেন রিংস বলছে। ব্রোকেন রিংস দ্বারা তার কিন্তু যে মেন্টালিটি, যে মানসিক অবস্থা, সেটাও কিন্তু বোঝাচ্ছে। দেখো যে মডগনের সঙ্গে কিন্তু তার কিন্তু এঙ্গেজমেন্ট হয়নি, অর্থাৎ আংটি তাকে কিন্তু পরাতে পারেনি, অর্থাৎ ব্রোকেন রিংস এইখানে কিন্তু এই কনসেপ্টটাও কিন্তু নিয়ে এসেছেন। আপন দেয়ার ক্লেমারাস উইংস, ক্লেমারাস মিনস হচ্ছে নয়েজি, অর্থাৎ কি বলছে, এই রাজহাঁসগুলো যখন তারা উড়ে যাচ্ছে তখন কিন্তু তারা কিন্তু একটা ক্লেমারাস মানে একটা শঁ শব্দ করছে উপর দিক দিয়ে যখন উড়ে যাচ্ছে, সেই কথাটা এখানে বলছে। নেক্সট দেখো এখানে কি বলছে, থার্ড স্ট্যান্ডায় বলছে, আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স, তা আমি দেখেছিলাম, দোষ মানে সেই সব, ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স মিনস হচ্ছে সেই রাজহাঁসগুলোকে। এখানে ব্রিলিয়ান্ট বলা হচ্ছে তাদেরকে, কেন হচ্ছে এত সুন্দর তারা, কিন্তু তারা তারা দেখো এখানে ব্রিলিয়ান্ট এই কারণে বলা হচ্ছে যে যখন কিন্তু কবি যখন এসেছিলেন 32 বছর, এখন হচ্ছে তারা হচ্ছে যে এখনও কিন্তু তার বয়স, কবির বয়স হচ্ছে 51 বছর, এই বয়সে এসেও এই রাজহাঁসগুলোর মধ্যে যে ফুর্তিতা, তার যে প্রাণবন্ততা, তার যে তরুণ এখনও রয়েছে, সেটাকে বলা হচ্ছে, এই জন্য তাদেরকে ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স বলা হচ্ছে, চমৎকার বলা হচ্ছে। অ্যান্ড নাও মাই হার্ট ইজ সোর, আর এখন আমার হৃদয়টা ব্যথিত। এবার কেন হৃদয় ব্যথিত সেটা বোঝাচ্ছি। দেখো এখানে যখন কবি যখন এসেছে, তার বয়স এখন 51 বছর, অর্থাৎ বার্ধক্যে পৌঁছে গেছেন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে কি, এই যে সোয়ান পাখিগুলো, তারা কিন্তু এখনও সে কিন্তু ইয়াং, সে তাদের মন প্রাণ, তাদের শরীর কিন্তু এখনও ইয়াং বলছে, অর্থাৎ প্রকৃতি যে এখনও যে, প্রকৃতি যে ইটার্নাল, প্রকৃতি যে এখনও তরুণ, সবসময় তরুণ থাকে, সেই কথাটাকে বোঝানো। এই কারণে সেইটা দেখে নিজের যে অবস্থা, সেই বার্ধক্যে পৌঁছে আছে, তারপরে তার শেষ পর্যায়ে চলে আসবে, এইটা দেখে তার বুক, তার মন, হৃদয় কিন্তু ব্যথিত হয়েছে। অল চেঞ্জড সিন্স আই হিয়ারিং অ্যাট টুইলাইট মাই the first time on this shore, the bell beat of their wings above my head। তাহলে এইটুকু আগে দেখি কি বলছে, দেখো অল চেঞ্জ সিন্স, অর্থাৎ সব কিছু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই হাঁসগুলো, এই প্রকৃতি, এই যে বনভূমি, এখানকার যে পার্কটা, সেটা কিন্তু সেইখানে প্রকৃতির যে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। অল চেঞ্জ সিন্স অর্থাৎ অনেক কিছুই পরিবর্তন, সব কিছুই পরিবর্তন হয়েছে। হিয়ারিং অ্যাট টুইলাইট, আমি শুনেছিলাম কি হচ্ছে, হিয়ারিং মানে শুনছি, ওই টুইলাইট গধূলি বেলাতে আমি প্রথমবার শুনেছিলাম, অন দি শোর, এই তীরে প্রথমবার শুনেছিলাম, কি শুনেছিলাম, সেই যে সোয়ান পাখিগুলো, দ্য বেলবেড অফ দেয়ার উইংস, মানে তাদের যে শব্দ, একটা বেলবেড, এখানে কিন্তু এলিটারেশন, এটা একটা, কেন দেখো বি আর বি এখানে কনসোনেন্ট দুটো বারবার রিপিট হয়েছে, এই বেলবেড দ্বারা বোঝানো হয়েছে যা তাদের যে পাখিগুলো যখন উড়ে যাচ্ছে, তাদের অ্যাবভ মাই হেড, আমার মাথার উপর দিয়ে যখন উড়ে যাচ্ছে, তখন একটা ছন্দে একটা শব্দ তৈরি হচ্ছে, একটা শব্দ, কিন্তু এলোমেলো শব্দ নয়, সেটা ছন্দের আকারে খুব সুন্দর একটা শব্দ তৈরি করছে। তো এইটা বোঝানোর জন্য এখানে এই এলিটারেশনটা ইউজ করেছে। তো এইটা কিন্তু আমি প্রথমবার শুনেছিলাম, প্রথমবার কিন্তু এই জিনিসটাকে দেখেছিলাম। আর ট্রড উইথ এ লাইটার ট্রেড, মানে এই খুব ধীর গতিতে আমি হেঁটেছিলাম, দেখেছিলাম, এগুলো লাইটলিভাবে হেঁটেছিলাম। কিন্তু এখন সে কি বলছে, কবি বলছে, এখন আমার মন হচ্ছে বার্ধক্যে, তার মন, তার শরীর কিন্তু এখন হেভি হয়ে গেছে, ভারী হয়ে, আগের মতো কিন্তু আর লাইট ফুর্তি নেই। নেক্সট 4 নম্বর স্ট্যান্ডা দেখবো আমরা, আনওয়ারিড স্টিল লাভার বাই লাভার। তো বলছে আনওয়ারিড মানে হচ্ছে আনটায়ার্ড, মানে অক্লান্ত, যে এই রাজহাঁসগুলোকে যেন অক্লান্ত বলেছে, তারা কেন কখনো ক্লান্ত হয় না, স্টিল এখনও তারা অক্লান্ত রয়েছে, এখনও তারা টায়ার্ড নয়। লাভার বাই লাভার মিনস তারা জোড়ায় জোড়ায় রয়েছে, অর্থাৎ তাদের কিন্তু সঙ্গী রয়েছে, এবং এই নিঃসঙ্গতাটাকে দেখে সে কিন্তু তার মনে আমরা দেখলাম যে ব্যথা হচ্ছে, যেখানে 59 সোয়ান্স দেখেছিল, এখন সে তো লাভার বাই জোড়ায় জোড়ায় তারা ছিল। দ্য প্যাডেলড, অর্থাৎ দে বলতে এখানে কিন্তু ওই রাজহাঁসদের কথা বলছে, এখানে কিন্তু পার্সনিফাইড করা হয়েছে। দ্য প্যাডেল মিনস সুইম, মানে সাঁতার কাটছে, কোথায়, ইন দ্য কোল প্লেস কম্পেনিয়েবল স্ট্রিমস, অর্থাৎ অর ক্লাইম দ্য ইয়ার। তো কী বলছে, এই রাজহাঁসগুলো এই শীতল, কম্পেনিয়েবল মানে প্লেজেন্ট, মানে মনোরম সেই স্ট্রিমস মানে স্রোত বা জলে, হ্যাঁ, তারা সাঁতার কাটছে সুন্দরভাবে, মনোরম একটা জলের মধ্যে সাঁতার কাটছে। অথবা তারা কি করছে, ক্লাইম দ্য ইয়ার, অথবা সেই বাতাসে তারা কিন্তু উড়ে বেড়াচ্ছে।
দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন, তাদের হৃদয় নট গ্রোন মানে বয়স্ক হয়ে যায়নি, তাদের হৃদয় কিন্তু এখনও বয়স হয়ে যায়নি, তাদের হৃদয়ে কোনো এজিং আসেনি ব্যাপারটা। তো এই যেখানে দেয়ার হার্টস বলেছে এখানে কিন্তু এটা পার্সনিফিকেশন ফিগার অফ স্পিচ রয়েছে। পেশেন্ট অর কনকোয়েস্ট ওয়ান্ডার ওয়ার দে উইল অ্যাটেন্ড আপন দেম স্টিল। তো কি বলছে দেখো, পেশেন্ট অ্যান্ড কনকোয়েস্ট তাদের মধ্যে আবেগ রয়েছে, কনকোয়েস্ট মিনস হচ্ছে এখানে তাকে তাদের যে জয়ের যে ক্ষমতা, এখানে জয় বলতে কনকোয়েস্ট মিনস হচ্ছে এই কারণে বুঝেছে যে তারা চাইলে ইচ্ছা মতো যে কোনো জায়গায় গিয়ে উড়ে গিয়ে থাকতে পারে এবং নতুন নতুন দেশে নতুন নতুন একটা হ্রদে সেখানে কিন্তু তার বাসস্থান বানাতে পারে। তো সেই জন্য নতুন যে একটা জায়গাকে সে তার বাসস্থান বানাতে পারে সেই কথাটা এখানে জন্য বোঝানোর জন্য কনকোয়েস্ট কথাটা বুঝেছে। ওয়ান্ডার হোয়ার দে উইল, তারা যেখানে চাইতে যেখানে ইচ্ছে তাদের সেখানে তারা যেতে পারে। অ্যাটেন্ড আপন দেম স্টিল, এবং তারা সেখানেই তাদের বাসস্থান করতে পারে বা সেখানে তারা থাকতে পারে। নেক্সট 5 নাম্বার স্ট্যান্ডে দেখো, বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার, কিন্তু তারা এখন কি হচ্ছে ড্রিফট, ড্রিফট মানে সুইম, সাঁতার কাটছে আর কি, অন দ্য স্টিল ওয়াটার, এই শান্ত জলে, এই লেকের জলে তারা কিন্তু সাঁতার কাটছে। মিস্টিরিয়াস বিউটিফুল, তাদেরকে কি বলা হচ্ছে রহস্যময় এবং বিউটিফুল। কেন রহস্যময়, তারা চাইলেই, যেটা বললাম যে তারা কিন্তু চাইলেই কিন্তু তারা ইচ্ছে খুশি যে কোনো জায়গায় নতুন একটা দেশে তারা কিন্তু উড়ে গিয়ে বাসা বাঁধতে পারে। এটা একটা, তারা যে এত সুন্দর মিস্টিরিয়াস এই কারণেও বলা যেতে পারে। দেখো এই কবি কিন্তু বার্ধক্যে পৌঁছে গেছে কিন্তু তারা এখনও কিন্তু বার্ধক্যে পৌঁছায়নি, তাদের এজ, তাদের যে হার্ট, তাদের হার্ট কিন্তু এখনও ইয়াং রয়েছে। তো সেই কথা বিউটিফুল তারা এখনও রয়েছে, এই কারণে মিস্টিরিয়াস বলা হচ্ছে, বিউটিফুল বলা হচ্ছে। তারা কি করতে পারে, এবং হোয়াট রাসেস দে উইল দে বিল্ড, তারা রাসেস মিনস হচ্ছে টল গ্রাস, অর্থাৎ লম্বা লম্বা ঘাস পাতা দিয়ে তারা কি করতো বাসা তৈরি করতে পারে। দে বিল্ড মানে তৈরি করতো, কি তৈরি করতে পারে, বাসা তৈরি করতো। কোথায়, বাই হোয়াট, লেকস, এজ অর পুল। লেকস মানে হচ্ছে হ্রদ অথবা পুল, অর্থাৎ কোনো জলাশয়ের, এজ মানে কিনারা, ব্রিঙ্ক মানে কিনারা বা ধারে। তারা চাইলে কি করতে পারে, কোনো জলাশয় বা হ্রদের পাশে গিয়ে তারা কিন্তু বাসা তৈরি করতে পারে। ডিলাইট, তারা কি করতে পারে, ডিলাইট ম্যানস আইস, তারা মানুষের চোখকে আনন্দ দেবে। এই যে সুন্দর, তাদের যে সৌন্দর্য তাদের এবং উড়ানোর যে সৌন্দর্য, এইগুলো দেখে মানুষের চোখ কিন্তু আনন্দিত হতে পারে, তো মানুষের চোখকে সে আনন্দিত পারে। হোয়েন আই অ্যাওয়েক সাম ডে টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, অর্থাৎ কবির মনে একটা প্রশ্ন জাগছে, আশঙ্কা জাগছে যে কোনো একদিন হয়তো বা আমি এরকম ঘুম থেকে জেগে উঠবো আর জেগে উঠে দেখব তারা কিন্তু উড়ে চলে গেছে। তো কোথায় উড়ে চলে গেছে সেটা কিন্তু তার জানা নেই, তারা কোথায় নতুন দেশে চলে যেতে পারে, নতুন মানুষের চোখকে আনন্দ করতে পারে, সেই কথাটা এখানে কিন্তু কবি বলেছেন, রিডারদেরকে একটা প্রশ্ন দিয়ে লিখে শেষ করেছেন। তাহলে কবিতাটা আমরা কি দেখলাম, যে কবিতাটাই হচ্ছে যেমন আমরা দেখলাম যে অটাম কিন্তু একটা কিন্তু যে শেষ হয়, বছর শেষ হয়ে যাওয়ার সেটার ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ তার যে বার্ধক্য সেটার ইঙ্গিত দিচ্ছে। আবার এখানে টুইলাইট যেটা দেখলাম সেখানেও কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে একটা দিনের শেষ, অর্থাৎ তার যে এজ হয়ে যাচ্ছে, প্রকৃতি কিন্তু সেই ব্যাপারটা কিন্তু এই যে টাইম যে হচ্ছে সেটা কিন্তু প্রকৃতির সঙ্গে কিন্তু প্রকৃতি পরিবর্তন হচ্ছে না, কিন্তু মানুষ যে হিউম্যান সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এটা কিন্তু বোঝাচ্ছে, খুব সুন্দর একটা কবিতা, প্রকৃতির নিয়েই কবিতা, এবং তার সাথে কিন্তু নিজের যে মনের যে দুঃখটা সেটাও কিন্তু প্রকাশ করেছেন এই প্রকৃতির। তিনি একজন সিম্বলিস্ট পয়েট, এবং এই সিম্বলিক্যালি কিন্তু অনেক কিছু তার নিজের যে মনের কথাগুলো, নিজের যে মনের দুঃখগুলো, ঠিক আছে, মঠগণকে যে ভালোবাসছিল, তার যে না পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এই যে এখানে যেমন দেখলাম যে পাখিটা হচ্ছে, রাজহাঁসটা কি হলো, উড়ে যেতে পারে, কোনো এক জায়গায় উড়ে যেতে পারে, অর্থাৎ তারও এখানে সন্দেহ ছিল যে এই যে যেমন ছিল মঠগণকে খুব ভালোবাসতো, মঠগণ আবার কী করছে, অন্য কাউকে বিয়ে করে দিল, এই যে ব্যাপারটা, অর্থাৎ তার কিন্তু আর হলো না, তাকে আর আনন্দ দিল না। তাহলে এই ছিল একটা কবিতাটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লেগেছে। থ্যাংক ইউ তাহলে।